যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ। ফ্যাসিবাদী আমলকে মনে করিয়ে দেয় বিচার বহির্ভূত হত্যা। ২১-এর চেতনায় জুলাই অভ্যুত্থান, বললেন প্রধান উপদেষ্টা। অমর ২১-এ বইমেলা উদ্বোধন। নিজেদের মধ্যে বিরোধ থাকলে পলাতক স্বৈরাচার লাভবান হবে, বললেন তারেক রহমান। তিতুমিরে বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন, কাল রেল অবরোধের ঘোষণা। চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিলাসবহুল বাড়ি এখন মৃত্যুপুরী, নির্মাণাধীন বাংলো অনেকটাই পরিত্যক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১-এর সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১-এর টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21e ইটিভি চ্যানেলে। কুমিল্লায় যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে একথা জানানো হয়েছে। এদিকে যুবদল নেতার মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। অন্যদিকে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ঘটনার সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন। কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির রনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় শুক্রবার গভীর রাতে আহত অবস্থায় তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেওয়া হয়। অভিযোগ অনুযায়ী শুক্রবার ভোরে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন। বিবৃতিতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যে কোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। ঘটনা সম্পর্কে বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। এতে বলা হয়, অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা তদন্তে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে। মৃত্যুর কারণ উদ্ঘাটনের জন্য উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ৩১ জানুয়ারি বিকেলে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে কুমিল্লার আদর্শ সদর উপজেলা হতে আটক মোহাম্মদ তৌহিদুল ইসলাম রাতে কুমিল্লা মেডিকেলে মারা যান। এদিকে হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে কুমিল্লায় মানববন্ধন করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। ছোট ছোট বাচ্চারা আজকে বিকালের মধ্যেই বসে ওনারা আমাদের সাথে বসবেন, আমাদের সাথে কথা বলবেন এবং আমাদের সবার যে ক্ষোভ, যে বিচার, ওনারা সেটা ব্যবস্থা করবেন। দ্রুত বিচার না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। মানুষ দেশে আর বিচার বহির্ভূত হত্যা নয়, আইনের শাসন দেখতে চায়, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কুমিল্লায় যুবদল নেতা হত্যায় জড়িত যৌথ বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবি জানান তিনি। আমরা এতদিন হাসিনার বিরুদ্ধে কথা বলেছি, আমরা অন্যায়ভাবে গ্রেফতার করার বিরুদ্ধে কথা বলেছি, অন্যায়ভাবে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়ে পিটিয়ে নিয়ে ফেলার বিরুদ্ধে কথা বলেছি, তাই না? এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর বিরুদ্ধে কথা বলেছি। দুর্ভাগ্যের কথা, গতকাল কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনীতে সে তারপর সকালেই মারা গেছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে এবার থানার ওসিকে প্রকাশ্যে উলঙ্গ করে পিটানোর হুমকি দিয়েছে স্থানীয় এক শীর্ষ সন্ত্রাসী। পুলিশ তাকে খুঁজছে, পাশাপাশি গ্রেফতারের তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ছবিতে হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যদি শাস্তি নো তোর তুই মাগের বানায় কুত্তর মতো পিটিম
চট্টগ্রামে ফেসবুক লাইভে এসে নগরীর বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধরে এনে প্রকাশ্যে উলঙ্গ করে পিটানোর হুমকি দিয়েছে এলাকার সন্ত্রাসী ছোট সাজ্জাদ হোসেন। মঙ্গলবার রাতে নিজের ফেসবুকে লাইভে এসে এই হুমকি দেয় সে। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী লাইভে এসে পুলিশকে এভাবে হুমকি দেওয়ার ঘটনায় স্থানীয় প্রশাসন সহ নগরীতে তোলপাড় চলছে। কোনো অবস্থাতেই তার হাত থেকে ওসি বাঁচতে পারবেন না বলে হুঁশিয়ারি দেয় সাজ্জাদ। লাইভে ওসিকে অশ্লীল ভাষায় গালাগালও করা হয়। ওই ঘটনায় বায়েজিদ বোস্তামি থানার ওসি আরিফুর রহমান থানায় সাধারণ ডায়েরি করেছেন। এদিকে পুলিশকে প্রকাশ্যে হুমকি দেওয়ার ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানিয়েছে সিএমপি। আইনশৃঙ্খলা বাহিনীকে সরাসরি হুমকি দেওয়া এটা অত্যন্ত অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত। বিষয়টাকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এবং এই সংক্রান্তে আমাদের যে আইনগত কার্যক্রম সেটাকে আমরা পদক্ষেপ নিয়েছি। নগর পুলিশের শীর্ষ সন্ত্রাসী এই সাজ্জাদ বিদেশি পলাতক দুর্ধর্ষ ক্যাডার সাজ্জাদ আলীর অনুসারী বলে পুলিশ জানিয়েছে। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি সহ বিভিন্ন অভিযোগে 14টি মামলা রয়েছে। গত বছরের 17 জুলাই চান্দগাঁও থানা পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেফতার করে। ছাত্রগণ অভ্যুত্থানের পর জামিনে বেরিয়ে আবারও সন্ত্রাসী কার্যক্রমে জড়ায় সে। গত 28 জানুয়ারি নগরীতে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশ সাজ্জাদের 6 সহযোগীকে অস্ত্রসহ গ্রেফতার করে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। লিবিয়ার ভূমধ্য সাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 20 বাংলাদেশি লাশ উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ভূমধ্য সাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের বেকরা তীরে ভেসে এসেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট এমন তথ্য নিশ্চিত করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল 21 টেলিভিশনের সাথে কথা বলে জানান, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। আফসানা নীলার ডেস্ক রিপোর্ট। লিবিয়া উপকূলে আবারও লাশের মিছিল। ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত 50টি মৃতদেহ পাওয়া গেছে। এর মধ্যে অন্তত 20 জন বাংলাদেশি। স্থানীয় রেড ক্রিসেন্ট দিয়েছে এমন তথ্য। তবে লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরে উপকূলবর্তী বেকরা তীর থেকে বিগত 2 দিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ বেকরা তীরে ভেসে আসে। এছাড়া উদ্ধার হওয়া মৃতদেহগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনও নিশ্চিত হতে পারেনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের আফ্রিকা বিষয়ক মহাপরিচালক BM জামাল জানিয়েছেন, তারা উদ্ধারকৃত লাশের পরিচয় শনাক্তের চেষ্টা করছেন। 20 জনের ডেড বডি পাওয়া গেছে এবং তাদেরকে ডেড বডি ওয়াজ ডিকম্পোজড আর কি। এই কারণে ওখানকার যে অথরিটি তারা ওদেরকে সমাহিত করেছে আর কি, বেরি করে দিয়েছে। এই প্রেক্ষিতে দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য দূতাবাসে যোগাযোগ করতে বলা হয়েছে। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। 21 চেতনা যুগে যুগে বিস্তৃত। জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ। বাঙালির প্রাণের 21 বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলা ভাষা সাহিত্যে অবদান রাখায় 10 জন লেখক ও কবির হাতে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ, এই প্রতিপাদ্যে আজ থেকে শুরু হলো অমর 21 বইমেলা। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, তাই অন্য বছরের তুলনায় এবারে 21 বইমেলার প্রেক্ষাপটও ভিন্ন। বিকেলে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় সঙ্গীত ও অমর 21 গানে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। বাংলা ভাষায় অবদান রাখায় 10 জন লেখক ও কবির হাতে তুলে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। বাংলা একাডেমিকে আরও সুগঠিত করার পরিকল্পনার কথা জানান বিশিষ্টজনেরা। চেয়েছি মানুষ বইয়ের আবহে মুক্তির বার্তা আর রাষ্ট্রীয় পুনর্গঠনের আকুতি উদযাপন করুক। আশা করি আমাদের এই চাওয়া বাস্তবায়িত হবে। বইমেলা আয়োজন সহ নানা মাত্রিক কর্মকাণ্ডে আপনাদের সমর্থন নিয়ে বাংলা একাডেমি নানা ধরনের
বুদ্ধিবৃত্তিক বিকাশের কাজ করে চলছে। বাংলা একাডেমির সার্বিক কার্যক্রমে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। সরকারের কাছ থেকে যে আর্থিক ও প্রশাসনিক সহযোগিতা প্রয়োজন বাংলা একাডেমি তা পাবে বলেই আশা। নতুন চিন্তার যেন একটা সংযোগ তৈরি হয়, এই ব্রিজটা যদি আমরা করে যেতে পারি তাহলে আমরা মনে করি যে এই একাডেমিটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হবে। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, ২১-এর চেতনা যুগে যুগে বিস্তৃত, জুলাই অভ্যুত্থান তারই প্রমাণ। ২১ মানে অবিরাম সংগ্রাম, নিজের পরিধিকে আরো অনেক বাড়িয়ে নেওয়া। এবারের ২১-এর প্রেক্ষিত আমাদেরকে নতুন দিগন্তে প্রতিস্থাপন করেছে। বরকত সালাম রফিক জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। বইমেলা জাতীয় জীবনের অবিচ্ছেদ্য অংশ, তাই বাংলা ভাষায় লেখক সৃষ্টিতে নিজের পরিকল্পনার কথা জানান ডক্টর ইউনূস। প্রতি বছর বিষয়ভিত্তিক সেরা লেখক স্বীকৃতির আয়োজন করলে লেখকরা এই স্বীকৃতি পাওয়ার জন্য এবং সেরা লেখকরা সেরা প্রকাশক পাওয়ার জন্য অনেক সহায়ক হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি। আমরা যদি ২১-এর ভাষা আন্দোলনকে আরো গভীরতর প্রেক্ষিতে স্বাধিকার আন্দোলন হিসেবেও দেখি, তাহলে অমর ২১-এর গণ্ডি বৃহত্তর হয়ে দাঁড়ায়। বাংলাদেশের বুক থেকে দীর্ঘ ১৬ বছর চেপে থাকা পাথর সরাতে তরুণদের কঠোর প্রতিজ্ঞার প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। দুঃস্বপ্নের বাংলাদেশকে ছাত্র জনতা নতুন বাংলাদেশে রূপান্তরিত করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। তারা অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। আমাদের তরুণ তরুণী, কিশোর কিশোরী রাস্তার দেয়ালে দেয়ালে তাদের স্বপ্নগুলো, তাদের আকাঙ্ক্ষাগুলো, তাদের দাবিগুলো অবিশ্বাস্য দৃঢ়তায় এঁকে দিয়েছে। আমাদের রাস্তার দেয়াল এখন ঐতিহাসিক দলিলে রূপান্তরিত হয়ে গেছে। এ সময় মাসব্যাপী বইমেলার উদ্বোধন ঘোষণা করেন ডক্টর ইউনূস। ২১শে বইমেলা ২০২৫-এর শুভ উদ্বোধন ঘোষণা করছে। পরে প্রধান উপদেষ্টা গুণীজনদের নিয়ে ঘুরে দেখেন বইমেলা, বইয়ের বৈচিত্র্য নিয়ে কথা বলেন স্টল মালিকদের সাথে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে অমর ২১শে বইমেলা। প্রণব চক্রবর্তী, ২১শে টেলিভিশন, ঢাকা। নিজেদের মধ্যে বিরোধ থাকলে পলাতক স্বৈরাচার লাভবান হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশকে এগিয়ে নিতে ঐক্যের বিকল্প নেই বলেও জানান তিনি। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের সহায়তায় সমর ইসলামের ডেস্ক রিপোর্ট। এক যুগ পর আশুগঞ্জ উপজেলার আব্বাসউদ্দিন কলেজ মাঠে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সম্মেলন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কিছুদিন আগেও বলেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও অবশিষ্ট রয়ে গেছে, তারা যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। রাষ্ট্র পুনর্গঠনের কাজ থেকে পিছিয়ে গেলে দেশ এবং দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, পালিয়ে যাওয়া স্বৈরাচার হবে সবচেয়ে বড় লাভবান। দীর্ঘদিন পর সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। সকাল থেকেই জেলা উপজেলা সহ বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন। জনগণের মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। সরকারি তিতুমির কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে আমরণ অনশনের পাশাপাশি বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি আন্দোলনের ডাক দিয়ে ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। দাবি মানা না হলে রোববার থেকে সড়ক অবরোধের পাশাপাশি রেলপথ অবরোধ করা হবে। মানিক শিকদারের রিপোর্ট। ৪ দিন ধরে চলছে অনশন কর্মসূচি। এর মাঝেই বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হওয়ায় নেওয়া হয়েছে হাসপাতালে। শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি আদায়ের আলটিমেটাম থাকলেও কোনো সুফল পায়নি আন্দোলনকারীরা। এরপরই বিক্ষুব্ধ হয়ে ওঠে তিতুমিরের শিক্ষার্থীরা। ২০ জনের অধিক হসপিটালে গিয়েছে এবং এখনো আমাদের এখানে যারা অনশনরত আছে তাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল। আমাদের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বেরিয়েছে, তারা মহাখালীর উদ্দেশ্যে অর্থাৎ নর্থ সিটি ব্লকের উদ্দেশ্যে আমরা বেরিয়েছি। আন্দোলনে সংহতি প্রকাশ করে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন ও তিতুমিরের প্রাক্তন শিক্ষার্থীরা। আমরা বর্তমানে বিক্ষোভ মিছিল পালন করছি। আপনারা জানেন যে তিতুমিরের স্টুডেন্টরা বিগত 5 দিন থেকে অনশন কর্মসূচি পালন করছে। আজকের মধ্যে হোক
আগামীকালকের মধ্যে তারা আমাদেরকে একটা আশানুরূপ অবস্থান জানাবে। শনিবার বিকেল থেকে বারাসাত ব্যারিকেড আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে মহাখালী এলাকা প্রদক্ষিণ করে। এরপর তারা অবস্থান নেয় গুলশান একে। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে দেখা যায় তীব্র যানজট। বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি আমরা ঘোষণা করেছি, তার ভিতরে সড়কপথ রেলপথ থাকবে, কিন্তু বিশ্ব ইজতেমা উপলক্ষে এই যারা মুসল্লি রয়েছে তাদের দুর্ভোগ এড়াতে আমরা ভোর 6টা থেকে 11টা পর্যন্ত এই আন্দোলনকে শিথিল রেখেছি। শিক্ষার্থীরা জানায় দ্রুত দাবি মেনে না নিলে কঠোর আন্দোলনে যাবে তারা। এমন হতে পারে আমাদের যদি প্রয়োজন মনে করি বিমানবন্দর অবরোধ করব। এদিকে কর্মসূচি থেকে সরে আসার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেয়া এক বিবৃতি প্রত্যাখ্যান করে শিক্ষার্থীরা। এই ধরনের বিবৃতিগুলো আসলে হাস্যকর। প্রতিবারই একই বিবৃতি দেয় যে আমাদের সাথে আমাদের এটা নিয়ে বিবেচনা করবে, আলোচনা করবে, তাও আবার 7 কলেজের সাথে। আমরা 7 কলেজের সাথে কোনো আলোচনায় বসতে চাই না। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। চট্টগ্রাম মহানগরীতে এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম মাসুদের বিলাসবহুল বাড়িটি যেন মৃত্যুপুরী। এছাড়া পটিয়ায় 50 একর জমিতে নির্মাণাধীন বাংলো বাড়িটিও এখন অনেকটাই পরিত্যক্ত। স্থানীয়দের অভিযোগ, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠ এই ব্যবসায়ী ফসলি জমি দখল করে এই বাংলো বাড়ি নির্মাণ শুরু করেন। নির্মাণ কাজের কারণে বন্ধ করে দেওয়া হয় ফসলি জমিতে সেচের নালা। চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদৌসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম মহানগরীর সুগন্ধা আবাসিক এলাকার এই বিলাসবহুল বাড়িটি জুড়ে বিরাজ করছে শুনশান নীরবতা। একসময় এখানে মানুষের পদচারণায় সরগরম থাকলেও বাড়িটি এখন মৃত্যুপুরী। বাড়ির উঠোনে ব্যবহৃত গাড়ি অযত্নে পড়ে আছে। দীর্ঘদিন ব্যবহার না হওয়ায় ধুলার আস্তর জমেছে। চট্টগ্রাম শহরের খাতুনগঞ্জের বহুতল ভবনের পুরোটাই এস আলম গ্রুপের অফিস রয়েছে। কর্ণফুলী উপজেলায় রয়েছে চিনির ফ্যাক্টরি, গুদাম, তেলের ফ্যাক্টরি সহ বিভিন্ন প্রতিষ্ঠান। শুধু পটিয়ার প্রাসাদ নয়, 2020 সালে পটিয়া পৌরসভা থেকে প্রায় 3 কিলোমিটার দূরে ফসলি জমিতে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ নিজের জন্য নির্মাণ শুরু করেন 4 তলা বাংলো বাড়ি। বাড়ির সামনে তৈরি করা হয় লেক। এছাড়া 7 ভাইয়ের জন্য 7টি বাংলো তৈরির কাজও শুরু হয়। প্রতিটি বাংলো প্রায় 15,000 বর্গফুটের। প্রতিদিন প্রায় 200 শ্রমিক বাড়িটি নির্মাণে নিয়োজিত ছিল বলে জানায় স্থানীয়রা। শেখ হাসিনা সরকারের পতনের পর আরও 1 মাস পর্যন্ত বাংলো নির্মাণের কাজ চললেও এখন কাজ বন্ধ রয়েছে। অভিযোগ উঠেছে, ব্যাংক লুটের হোতা সাইফুল আলম মাসুদ অট্টালিকা নির্মাণে হিন্দু সম্প্রদায় সহ বিভিন্ন জনের জমি দখল করেছেন। স্থানীয়রা জানায়, ফসলি জমি দখল করে বিলাসবহুল এই বাংলো নির্মাণে সহায়তা করে আওয়ামী লীগ সরকারের সাবেক হুইপ স্থানীয় সাংসদ শামসুল হক চৌধুরী ও তার ভাইয়েরা। সালামের মানুষ সাহেব তাকে অনেক ভালো মানুষ বলে করতাম, কিন্তু এখন বর্তমানে যে অবস্থা করছে 63 কোটি লক্ষ টাকা আত্মসাৎ করে সে আত্মগোপন করেছে। বাংলাদেশের সব মানুষকে বিকেরে বাড়া দিছে, সে এই যে এলাকার মানুষকে বিকেরে বাড়া দিছে। আগত পানির নালা আছিল, এর টিভির নবরাই তো ইন্দি পানি যাইতে বিলি গেলি। তো এখন তো আর যা 3 বড়াই ফেলি পানি নালিবে বন্ধ নয় এখন। তো এখন আর যে ইন বড়াই দা যে 3-4 বছরের মেজি কি দেয় আর যে পানির কষ্ট হয়। ফসলি জমি ভরাট করে বিলাসবহুল বাংলো নির্মাণের পর পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়া হয়েছে। এর ফলে বর্ষা এলে আশপাশের কয়েক কিলোমিটার এলাকা কোমর পানিতে ডুবে যায়। আর এমনি ডুবি এন্দু মুসলমান নারী আর ডুবি ডুবি আরও অলপবার আরো গথর আর 2 দিকে ফুরি বাংলা করা হতে নতুন নতুন 2 দিকে ফুরি। আমার তো এটা লাগবো, জায়গাটা দেন, একটা মসজিদ করবো, মাদ্রাসা করবো। তখন আমরা যেটা চাইছি ওনার দিছি, কিন্তু সাঞ্চলে টাকা 4 লাখ টাকা পাইলে 5 লাখ টাকা দেয়, 2 লাখ টাকা দেয় না। এছাড়া আমার কোনো সাঞ্চলের দোষ, মুরাদের না ভাবে করছে ইয়ের দোষ। ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদ সহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। আন্দোলনে চোখে আঘাত পাওয়াদের চিকিৎসায় সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল, প্রয়োজনে নেওয়া হবে বিদেশে। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে।
৭২-এর সংবিধানে দেশে একদলীয় শাসন কায়েম করা হয়েছিল। শেখ হাসিনাও সাংবিধানিকভাবে সেই ধারা পাকাপোক্ত করেছেন। শুধু তাই নয়, স্বৈরাচারের পতন নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় কাঠামোগত পরিবর্তনে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বললেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ। একদলীয় শাসন ব্যবস্থা, প্রশাসনিক স্বাধীনতা খর্ব করা বন্ধে সংবিধান সংস্কার সহ অন্যান্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নে জরুরি বলে মন্তব্য করেন তিনি। শাকির আরজুর রিপোর্ট। ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে গত বছরের ৮ আগস্ট ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার করার ঘোষণা দেয়। সব মিলিয়ে সরকার 11টি সংস্কার কমিশন গঠন করে। এরই মধ্যে 4টি কমিশন তাদের প্রতিবেদন দাখিল করেছে। শনিবার সেমিনারে অংশ নিয়ে সংবিধান সংস্কার কমিটির প্রধান হতাশা জানিয়ে বলেন, ৭২ সালে সংবিধান প্রণয়নের মাধ্যমেই দেশে একদলীয় শাসন ক্ষমতা সাংবিধানিকভাবে প্রচলন করা হয়েছে। 1970-এর দশকে শেখ মুজিবুর রহমানের শাসনের সময় তারই একটা নতুন রূপ আমরা দেখতে পাই শেখ হাসিনার শাসনের মধ্যে। এবং এই জায়গাটায় দুটো দুর্বলতার কারণে এই এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতান্ত্রিক শাসন তৈরি হয়। এর একটি হচ্ছে প্রাতিষ্ঠানিক, আরেকটি হচ্ছে রাজনৈতিক সংস্কৃতির। আপনি 17টা সংশোধনী করেছেন, কিন্তু এক জায়গায় স্থির, সেটা কি ব্যক্তির হাতে ক্ষমতার সর্বোচ্চটি আপনি তুলে দেওয়ার ব্যবস্থা করেছেন। এটা সাংবিধানিকভাবে করা হয়েছে। তিনি বলেন, সংবিধানের প্রধানমন্ত্রীর ক্ষমতা এককেন্দ্রিক করা হয়েছে, বিচার বিভাগ সহ প্রতিষ্ঠানের স্বাধীনতা খর্ব করা হয়েছে। আপনি প্রধানমন্ত্রীর হাতে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। বক্তারা বলেন, নির্বাচন নিয়ে গত সরকার লাইসেন্স টু রুল হিসেবে নিয়েছে, ম্যান্ডেট মনে করেনি। আপনাকে ম্যান্ডেট দেওয়া হয়েছে মাত্র 5 বছরের জন্য। আপনি আগামী নির্বাচনে, তারপরের নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদের হাত পা বেঁধে দেওয়ার রাইট তো আপনাকে দেয়া হয় নাই। এটা এই কনস্টিটিউশনই দেয় নাই আপনাকে, তো দেয় নাই, তখন আপনি কি করেছেন? কনস্টিটিউশনটা রিরাইট করেছেন। আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট নয়, পুরো কাঠামোকে জনগণের স্বার্থে পরিবর্তন করতে হবে বলে মত বক্তাদের। তবে বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়ন নিয়ে আশঙ্কা প্রকাশ করেন বিশিষ্টজনেরা। এই যে সংস্কারগুলো করা হচ্ছে, এই সংস্কারগুলো কি বর্তমান সরকার বাস্তবায়ন করতে পারবে? পারবে না। আমরা যদি সেটা সদিচ্ছা নিয়ে পালন করি তাহলেই জনগণকে সেবা দেওয়া সম্ভব। স্বাধীনতা পেয়ে রক্ষা করাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। 5 আগস্ট সাভারের আশুলিয়ায় মরদেহ পোড়ানোর ঘটনায় পরিচয় শনাক্ত ও ময়না তদন্তের জন্য 4টি মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। সাভার প্রতিনিধি শাহিদ জুয়েলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের তত্ত্বাবধানে আশুলিয়ার চারাবাগ এলাকা থেকে জাহিদুল ইসলাম সাগর ও ভাইদালের পবনারটেকের আশরাফুল ইসলাম এবং আমবাগান থেকে 2টি মরদেহ উত্তোলন করা হয়। 2টি মরদেহের একটি আবুল হোসেনের, যা ডিএনএ টেস্টের পর নিশ্চিত হয়েছে। আরেকজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ সময় নিহতদের স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজন ও এলাকাবাসী। ভেনা আইনে দুজন মানুষ আমি মারে দিছি, আর 4টা গার্জিয়ানের কাছে বুঝিয়ে দিছি। তারা তো গুলি চালায়, পরে বিকাল দিকটা ঠিক তাদের থানার সামনে পিকআপে 6টা লাশ পোড়া দেয়। 25 দিন পরে একটা ভিডিও ভাইরাল হইলো, তখন দেখি যে ওই ভ্যানে আমার স্বামীর গেঞ্জি আর হাত দেখে আর লুঙ্গি দেখে আমি জাস্টিফাই করছি যে ওটা আমার স্বামী। আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী জানান, 4টি মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনানুগ কার্যক্রম। মোট 4টা লাশ উত্তোলন হচ্ছে, এখানে 2টা, বাকি 2টা অলরেডি উত্তোলন করে আমরা মৃত্যুর সঠিক নির্ণয়ের জন্য আমরা লাশ পোস্টমর্টমে প্রেরণ করেছি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তার বলেন, আদালতের নির্দেশেই এই কার্যক্রম। ময়না তদন্ত ও ডিএনএ টেস্টের জন্য দেহাবশেষগুলো পাঠিয়ে দেওয়া হবে। বিজ্ঞ আদালত থেকে আমাদের কাছে আদেশ যা এসেছে সে অনুযায়ী আমরা কাজ করছি। এখানে কবর শনাক্তকরণের জন্য এবং লাশ শনাক্তকরণের জন্য আরেকজন অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উত্তোলন করা হচ্ছে। 5 আগস্ট বিকেলে ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ার নবীনগর চন্দ্রা সড়কের থানা সংলগ্ন বাইপাইল এলাকা হয়ে ওঠে রণক্ষেত্র। সে সময় পুলিশের ছোড়া গুলিতে হতাহত হয় অনেকে। পরে থানার সামনে একটি পিকআপ ভ্যানে মরদেহগুলো পুড়িয়ে দেওয়ার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
পরে নিখোঁজদের খোঁজে ভিডিও ফুটেজ দেখে আদালতে পরিচয় শনাক্তের আবেদন জানান স্বজনরা। সে আবেদন ও আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আদালতের নির্দেশে আজ 4টি মরদেহ উত্তোলন করা হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। জুলাই আন্দোলনে চোখে গুরুতর আঘাত পাওয়া ছাত্র জনতাকে চিকিৎসা দেওয়া শুরু করেছে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। রাজধানীর চক্ষু হাসপাতালে 2 দিনে অন্তত 250 রোগীর চিকিৎসা সেবা দেবেন তারা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, বিশেষজ্ঞদের সুপারিশ পেলে আহতদের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। শিউলি শবনমের রিপোর্ট। আগারগাঁও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে সকাল 9টা থেকে অভ্যুত্থানে আহত রোগীদের চোখ পরীক্ষা শুরু করেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ দল। কক্ষের ভিতরে বিশেষজ্ঞ চিকিৎসকরা যখন রোগী দেখছিলেন, তখন বাইরে অপেক্ষমান আহতদের কেউ কেউ সঠিক চিকিৎসা না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। তাদের একজন 31 বছর বয়সী কোরবান হোসেন। তার অভিযোগ, 3 বার অপারেশনের পর তিনি এখন আরও ঝাপসা দেখেন। আমাদের বিদেশে রেফারও দিচ্ছে না, আর বিদেশে পাঠাচ্ছেও না, উন্নত মানের ট্রিটমেন্ট আগে ভাগে দিচ্ছে না। কিন্তু আমরা যেটুকু জানি, যদি আমাদের আগে ভাগে যদি উন্নত মানের ট্রিটমেন্টটা দিত, তাহলে হয়তো কি আমাদের আস্তে আস্তে, যেমন আমাদের কিছু কিছু বাইরের চোখ অলরেডি উঠাই ফেলানো লাগতেছে, অনেকের চোখ একবারে ময়রা ডেবে গেছে। আস্তে আস্তে আমারটাও যাবে না, কোনো কথা গ্যারান্টি আছে কেউ বলতে পারবে? চায়না, নেপাল সহ বিভিন্ন দেশ থেকে চিকিৎসক এনে অভ্যুত্থানে আহতদের চিকিৎসা দেওয়ার নামে আইওয়াশের অভিযোগ কারো কারো। আমাকে না, আমার যত চোখের যত ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে বাইরে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা তারা করুক। আমার ওই বাহির থেকে, নেপাল থেকে বলুক, জাপান থেকে বলুক, আর ওই সিঙ্গাপুর থেকে আমাদের ডাক্তার আইনে আমাদেরকে দেখানোর প্রয়োজন নাই। যদি উন্নতি হওয়া সম্ভবই না, তাহলে তখন আমাকে কেন বললো যে আমার ওয়েল ট্রিটমেন্ট হয়েছে? এটা তো বলার কোনো মানে নাই। আমি 2 চোখে দেখতে পাই না, আমার সাথে ফাজলামো না। তবে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সেবা নিয়ে কেউ কেউ সন্তুষ্টির কথাও জানান। কেউ কখনো বলেনি যে আমার কালো মনিটা ড্যামেজ হয়ে গেছে, তো উনি আজকেই প্রথমে এই সিঙ্গাপুরের ডাক্তার বললো, ম্যাডাম ইমিডিয়েটলি এখন সার্জারি করতে গেলেও রিস্ক আছে, কারণ হচ্ছে অলরেডি 5টা সার্জারি হয়ে গেছে আমার। এদিকে রোগীদের অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, গত 6 মাসে আহতদের চিকিৎসার কোনো ঘাটতি ছিল না। চোখ স্পর্শকাতর অঙ্গ হওয়ায় এই চিকিৎসার সময় সাপেক্ষ। আঘাতপ্রাপ্ত রোগীদের রিকভারি সারা বিশ্বে যেভাবে রেজাল্ট, যেটা আমরা মনে করি যে আমাদের এখানে রেজাল্টের খুব বেশি তারতম্য নেই। একটা রোগী আঘাত পাইলে পরে দেখা যায় যে তার 1 বছর পরে, 2 বছর পরে তার ছানি হতে পারে। সুতরাং আমি তখন যদি প্রশ্ন রেজ করি যে 1 বছর পরে কেন আপনি ছানি অপারেশন করলেন, আপনি আগে কেন করলেন না, জিনিসটা আসলে ততটুকু আমি মনে করি যে খুব বেশি সমীচীন হবে না এই কোয়েশ্চেনটা করা। আন্দোলনে দৃষ্টিশক্তি হারানোদের সর্বোচ্চ চিকিৎসা দিতে প্রয়োজনে বিদেশে পাঠানোর কথাও জানান তিনি। ভবিষ্যতে কোনো ইন্টারভেনশনের প্রয়োজন পড়ে ওনারা আরেকটা বিশেষ টিম আসবেন, এসে আমাদের এখানে যদি সার্জারি করার সুযোগ থাকে এখানে ওনারা সার্জারি করবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রুগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। দৃষ্টিশক্তি হারানোদের দ্রুত পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার দাবি আহত ছাত্র জনতার। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। বিপিএলে অবহেলা খতিয়ে দেখতে কমিটি, পাওনা পরিশোধের আশ্বাস। আবারও আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি হয়েছেন এম ইউসুফ তুষার। সন্ধ্যায় শুং গার্ডেনের নির্বাচিত প্রার্থীরা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি জানায়, মহাসচিব হয়েছেন মোহাম্মদ জাকিরুল মাজেদ কনক এবং সাংগঠনিক পদে হয়েছেন মোহাম্মদ শামসুল হক সুজা। এছাড়া সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন নুরুল আলম ও খন্দকার মজিদুল ইসলাম। যুগ্ম সচিব বাদল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন আসাবুল হক নান্নু। এবার আভিভা ফিন্যান্স লিমিটেড বাণিজ্য সংবাদ। ঢাকার কলেজ অফ ফিজিওথেরাপি ক্যাম্পাসে হয়ে গেল ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও পিঠা উৎসব। অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা গভর্নিং বডির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ডাক্তার সঞ্জিত কুমার চক্রবর্তী। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ
আল মাসুদ। কলেজের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে ভবিষ্যতে কলেজটিকে যেন দেশের মধ্যেও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গ্রহণযোগ্য করা যায় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন অধ্যাপক ডাক্তার সঞ্জিত কুমার চক্রবর্তী। সবশেষে কলেজ ক্যাম্পাসে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের 7 সদস্যের প্রতিনিধি দল। সকালে ঢাকা ক্যাপিটালস দলের ক্রিকেটার ও কর্মকর্তারা ওয়ালটন হেডকোয়ার্টার্সে প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার সহ সর্বাধুনিক প্রযুক্তির আন্তর্জাতিক মানের কেবলস ও ফ্রিজের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস দেখে মুগ্ধ হন। এরপর অতিথিরা ওয়ালটন পরিবারের সদস্যদের সঙ্গে প্রীতি ক্রিকেট ম্যাচ খেলেন। সারাদিন আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ওয়ালটন হেডকোয়ার্টার্স ঘুরে দেখেন ঢাকা ক্যাপিটালস দলের প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন ওয়ালটনের কর্মকর্তা জহিব আহমেদ, ওয়ালটন কেবলসের চিফ বিজনেস অফিসার রাজু আহমেদ সহ আরও অনেকে। রাজধানীতে হয়ে গেল ইসলামী ব্যাংকের ঢাকা নর্থ ও ঢাকা সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসা উন্নয়ন সম্মেলন এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে কর্মশালা। প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদ, ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এবং অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। সম্মেলনে জোন দুটির অধীনে শাখা প্রধান ও এজেন্ট ব্যাংকিং আউটলেটের স্বত্বাধিকারীরাও অংশগ্রহণ করেন। রংপুরের গঙ্গাচড়ায় ঢালাই সিমেন্টের ডিলারদের সম্মেলন হয়েছে। দুপুরে লালমনিরহাটের ডিলারদের নিয়ে এই সম্মেলনে বক্তারা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ঢালাই স্পেশাল সিমেন্ট, যা ওপিসি সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। বিশেষভাবে ছাদ, বিম ও কলাবের জন্য তৈরি এই বিশেষ কার্যকরী সিমেন্ট বাংলাদেশের নির্মাণ সামগ্রী খাতে যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে বক্তব্য দেন ডিজিএম সেলস অ্যান্ড মার্কেটিং আশিক আহমেদ, সিনিয়র ম্যানেজার রেজওয়ানুল ইসলাম রনি সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। অমর একুশে বইমেলার খবর। ছুটির দিনে শুরু অমর একুশে বইমেলা। প্রথম দিনে পরিবার পরিজন নিয়ে অনেকেই ঘুরছেন বইয়ের স্টলে পছন্দের বই কিনতে। কিছু স্টলে বিক্রি শুরু হলেও এখনও পুরোপুরিভাবে প্রস্তুত না অনেক প্রকাশকই। একুশের বইমেলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সিরাত আল মুস্তাকিম। শুরু হয়েছে অমর একুশে বইমেলা। মাসব্যাপী বই নিয়ে এ আয়োজনের জন্য বছর জুড়ে অপেক্ষায় থাকেন পাঠক, লেখক ও প্রকাশকরা। গত এক দশকের মতো এবারও বইমেলা হচ্ছে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের অংশ নিয়ে। প্রথম দিনে নতুন বইয়ের গন্ধ নিতে মেলা প্রাঙ্গণে আসেন বিভিন্ন বয়সী বইপ্রেমীরা। কিছু কেউ সময় নাই যে কি বই আসবে, নতুন বই এটা দেখে তারপরে লিস্ট করে আসে। আমরা অবশ্য লিস্ট করি না, আমরা প্রতি সপ্তাহে আসি, র্যান্ডম বই কিনতে থাকি। প্রতি বছর বইমেলা শেষে আবার একটা বছর অপেক্ষা করা লাগে যে কবে বইমেলা আসবে, কবে ঘুরে ঘুরে বই কিনবো, মজা করব। গুড্ডু বুড়া কিনবো, যেগুলো পছন্দ হবে সেগুলাই কিনবো। এবার মেলা নিয়ে আমরা খুবই আশাবাদী। আমরা প্রথম দিন হচ্ছে বিগত বছরের তুলনায় এবার পাঠক সংখ্যা একটু বেশি, কেননা বিগত বছর ইসলামিক স্টলগুলো একটু কম ছিল, এবার কিন্তু ইসলামিক স্টল অনেক। সেই হিসাবকে কেন্দ্র করে মেলার প্রথম প্রহরেই মাদ্রাসার অনেক স্টুডেন্ট এসেছে, যেটা আমাদের প্রকাশনা মালিকের জায়গা থেকে প্রেরণার জায়গা। বইমেলায় তরুণ লেখক ও প্রকাশকদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। বইয়ের জায়গাটাতে তারা খুব ইজিলি অ্যাক্সেস করতে পারতেছে, যে অন্য জায়গাগুলোতে যেমন সীমাবদ্ধতা, যে কারণে তারা তাদের সৃজনশীলতা এখানে প্রকাশ ঘটাতে পারতেছে। এই কারণেই তরুণরা মিলে আসতেছে এবং তরুণদের আসাটা খুব দরকার। প্রথমবার যখন আসছি তখন তো একজন পাঠক হিসেবে আসছি, এবছর আসলাম এজ এ রাইটার। বইমেলার স্টল গতবারের মতোই রাখা হয়েছে, তবে জুলাই চত্বর সহ আঙ্গিকগত কিছু পরিবর্তন আনা হয়েছে এবার। সিরাত আল মুস্তাকিম, একুশে টেলিভিশন, ঢাকা।
শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। যুবদল নেতার মৃত্যুর ঘটনা দ্রুত তদন্তের নির্দেশ। ফ্যাসিবাদী আমলকে মনে করিয়ে দেয় বিচার বহির্ভূত হত্যা। 21 চেতনায় জুলাই অভ্যুত্থান, বললেন প্রধান উপদেষ্টা। অমর 21 বইমেলা উদ্বোধন। নিজেদের মধ্যে বিরোধ থাকলে পলাতক স্বৈরাচার লাভবান হবে, বললেন তারেক রহমান। তিতুমিরে বারাসাত ব্যারিকেড কর্মসূচি পালন, কাল রেল অবরোধের ঘোষণা। চট্টগ্রামে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের বিলাসবহুল বাড়ি এখন মৃত্যুপুরী। নির্মাণাধীন বাংলো অনেকটাই পরিত্যক্ত। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।